আজকের এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়া। এটি মূল প্রতিপাদ্য বিষয় হলেও ওই কান টানলে মাথা আসে একটি কথা আছে, সেজন্য আমি এই বিষয়টিকে বিস্তারিতভাবে কথা বলতে চাই। এর আনুষঙ্গিক বিষয় পরীক্ষার আগে এবং পরে আমরা আমাদের সন্তানদেরকে পরীক্ষার হলে সুষ্ঠুভাবে নকলমুক্ত দুর্নীতিমুক্ত পরীক্ষা নিতে চাই, কিন্তু আমাদের এই সন্তানদেরকে কি আমরা সেভাবে প্রস্তুত করেছি? এটি হলো আমাদের প্রথম প্রশ্ন। কারণ আপনি যার পরীক্ষা নেবেন তাকে আপনি কতটুকু প্রস্তুত করেছেন। আপনার না বলতেছেন কথা বলার সাথে সাথে যে না প্রস্তুত করি নাই, এর অর্থ এই না যে আমরা যেহেতু প্রস্তুত করি নাই আমরা নকলে সহযোগিতা করব। বিষয়টা তা না। আমি টোটাল আমাদের দায়িত্ব সম্পর্কে কথা বলতে চাচ্ছি। যে বৈষম্যের জন্য আমাদের সন্তানেরা মাদ্রাসা বিমুখ হয়েছে, আমরা বলছি যে আমাদের মাদ্রাসার ছাত্র কমে যাচ্ছে। চলতে দাখিল পরীক্ষায় মানে এই 25 সালের দাখিল পরীক্ষায় আমাদের পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 3 লাখ, 2,94,000+। আর এই যে আপনারা আলেম পরীক্ষা নেবেন যার প্রস্তুতি চলছে, আলেম পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা 84,000+, তার মানে 86,000+, তার মানে 1/3-এরও কম। দাখিল যা পরীক্ষার্থী তার চাইতে 1/3-এরও কম আলেম পরীক্ষার্থী। পরিসংখ্যান আমাদের কাছে পরিষ্কার। বাকি ছেলেরা গেল কই? নিঃসন্দেহে কলেজে চলে গেছে। একজন ছাত্র দাখিল পাশ করার পর তারপরে কলেজে চলে যায় উচ্চ মাধ্যমিকে। এরপরে যাদেরকে হাতে পায়ে ধরে বাঁধিয়ে রেখে আলেমে ভর্তি করে গার্ডিয়ান, আলেম পাশ করার পর আর তাদেরকে পাওয়া যায় না। সবাই বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সরকারি কলেজ, নিদান পক্ষে বাড়ির কাছে কোনো বেসরকারি কলেজে। ফজল কামেলের ক্লাসে ছাত্রীরা যারা মাশাআল্লাহ, আমি আর পরিসংখ্যান জিজ্ঞাসা করে আপনাদেরকে বিব্রত করতে চাই না, ক্লাসের উপস্থিতি এটা সবাই জানে। ফাজেল এবং কামেল হয়ে গেছে এখন অর্নামেন্টাল, আলংকারিক। মূলত তারা 99% এরা দ্বৈত ভর্তি, মাদ্রাসায় ভর্তি হয়ে আছে, আবার বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছে। এর কারণ কি? কারণ হচ্ছে বাবা মা সন্তানকে ছোটবেলায় নিয়ত করে আলেম বানাবো, এরপরে মাদ্রাসায় ভর্তি করে। মাদ্রাসায় ভর্তি করার পর পড়তে থাকে। যখন 9-10 পর্যন্ত ওঠে তখন তার চোখ কান একটু খোলে, বুদ্ধিশুদ্ধি বাড়ে। যখন দেখে তার বড় ভাইয়েরা মাদ্রাসা থেকে পাশ করে চাকরি পাচ্ছে না, তাদেরকে বিভিন্ন ধরনের অবহেলা, অবজ্ঞা, তিরস্কার, অপমান, অপদস্থ, চাকরির ক্ষেত্রে বঞ্চনা, এগুলো তাদেরকে ভাবায়। তখন চিন্তা করে যে আমি তো মাদ্রাসায় পড়লে আমার ভবিষ্যৎ খুব সুবিধা না। এই জন্য তারা দাখিল পাশ করার পরেই এক দৌড়ে কলেজে চলে যায়। এরপরে আলেম পাশের পরে যা বললামই, এটি রাষ্ট্রীয়ভাবে এই পারসেপশন তৈরি করা হয়েছে সমাজের ভিতরে, ছাত্রদের ভিতরে, ইভেন শিক্ষকদের ভিতরে। আপনারা অনেকে গর্বের সাথে বলেন আমার মাদ্রাসা থেকে এবছর 3 জন মেডিকেলে চান্স পেয়েছে, 2 জন ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছে, এটা খুব গর্বের সাথে প্রচার করেন। এটি খারাপ জিনিস না, কিন্তু আমি বিপরীত জিনিসটা দিয়ে বোঝাতে চাচ্ছি। আপনি ক্লাসে যান, দাখিল সেকশনের ক্লাসে যান, ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, আপনি প্রত্যেকের ইন্টারভিউ নেন। বাবা তুমি বড় হয়ে কি হবা, কি করতে চাও? কেউ বলবে যে আমি ম্যাজিস্ট্রেট হব, কেউ বলবে যে আমি পুলিশ হব, কেউ বলবে যে আমি সচিব হব। এরকম বিভিন্ন জনে বিভিন্ন কথা বলবে, কিন্তু আমি আলেম হব এই কথা কয়জনের কাছে পাবেন? তার অর্থ কি দাঁড়ালো? এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটি ছিল বিশ্বাসায়িত শিক্ষা। তার মানে আমাদের তো মূল উদ্দেশ্য ছিল নায়েবে নবী তৈরি করা, ওয়ারাসাতুল আম্বিয়া। এ ব্যাপারে তো দ্বিমত নাই।
কিন্তু আমরা ইঞ্জিনিয়ার বানিয়ে ডাক্তার বানিয়ে গর্ববোধ করছি। এটা কারণ ওই সামাজিক পারসেপশন, রাষ্ট্রীয়ভাবে আপনার মনে মগজ এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমার মাদ্রাসা থেকে 5 জন মেডিকেলে চান্স পেয়েছে, এটা বললে আমার মাদ্রাসার ছাত্র সংখ্যা বাড়বে, আকর্ষণ হবে, দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রী এখানে আসবে যে ওই মাদ্রাসায় পড়লে মেডিকেলে চান্স পাওয়া যায়। কিন্তু আপনার মাদ্রাসায় পড়লে ভালো আলেম হওয়া যায়, এজন্য দূর দূরান্ত থেকে পড়তে আসে। এইরকম অবস্থা এখন কি আছে? নাই। তাহলে কি এই অবস্থায় চলবে না আমরা কিছু পরিবর্তন করতে চাই? আমাদের যে মূল উদ্দেশ্য ছিল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার, আমি আগে বলেছি মেডিকেলে পড়া, ইঞ্জিনিয়ারিং পড়া নাজায়েজ না, সেটা আমি নিরুৎসাহিতও করছি না, সব দিকে যাবে আমাদের সন্তানেরা, কিন্তু আমাদের মূল স্ট্রিম যেটা মেইন স্ট্রিম, সেই স্ট্রিমে আমাদেরকে থাকতে হবে। এজন্য আমাদের একটু ভাবতে হবে। আমাদের জানা আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময় এদেশে হাজার হাজার স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল। একই সময়ে সরকারি প্রাইমারি স্কুলের পাশাপাশি রেজিস্টার্ড প্রাইমারি স্কুল তৈরি করা হয়েছিল। কালের পরিক্রমায় সকল রেজিস্টার্ড বেসরকারি প্রাইমারি স্কুল সরকারি হয়েছে, আর আমাদের ইফতেদায়ীর অবস্থা কি হয়েছে? টোটালি মুখ থুবড়ে পড়েছে। মানুষ জমি দিয়েছে, টিনের ঘর তুলে দিয়েছে, ফার্নিচার দিয়েছে, ছাত্র ভর্তি করেছে, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শিক্ষকেরা পড়াইছেন, কিন্তু পরবর্তীতে সরকারি কোনো পৃষ্ঠপোষকতা সহযোগিতা না পাওয়ার কারণে রেজেকের তাগিদে তারা অন্য পেশায় চলে গেছে শিক্ষকেরা। এরপরে এক সময় টিনের ঘর খসে পড়েছে, আবার পুনরায় এটি মেরামত করা বা পুনর্নির্মাণ করার জন্য কোনো লোক আর আগে আসে নাই। সেই মাদ্রাসাগুলো জমি আছে ইফতেদায়ী মাদ্রাসার নামে দলিল, পরবর্তীতে এই মাদ্রাসাগুলো কোনো জায়গায় কওমি মাদ্রাসা হয়েছে, কোনো জায়গায় হাফেজিয়া মাদ্রাসা হয়েছে, কোনো জায়গায় নুরানি হয়েছে, কোনো জায়গায় স্কুল হয়েছে, কোনো জায়গায় মার্কেট হয়েছে, বাজার হয়েছে, মানুষ জানে না এটি মাদ্রাসার জায়গা। জমির দলিল আছে ইফতেদায়ী মাদ্রাসার নামে, পরে রেকর্ড হয়েছে কওমি মাদ্রাসার নামে, নতুন করে যখন জরিপ আসছে রেকর্ড হয়েছে কওমি মাদ্রাসার নামে। এই কেস আমাদের কাছে আসতেছে। এর মূল কারণ তো আপনারা জানেন, আমি সেই কারণ বেশি বিশ্লেষণ না করে সোজা কথা বলি। এদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, বন্ধ করার জন্য যাবতীয় পায়তারা জালেমেরা করেছিল। সাপ্লাই লাইন যদি বন্ধ করা যায় তাহলে উপরের দিকে অটো বন্ধ হয়ে যাবে। ইফতেদায়ী বন্ধ হলে দাখিল বন্ধ হবে, দাখিল বন্ধ হলে আলেম বন্ধ হবে, এরপরে আর দরকার হবে না। আপনাদের বিভিন্ন জায়গায় বিল্ডিং দিয়েছে, পরবর্তীতে তারা বলবে যে এখানে তো তোমাদের ছাত্র নাই, বিল্ডিং রেখে কি করবে, এটা স্কুল করে দেই। এদেশে এরকম ইতিহাস তো আছে। এদেশের অনেক মাদ্রাসা ছিল হাই মাদ্রাসা, যেগুলো পরবর্তীতে স্কুল হয়েছে, কলেজ হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় এখনো দেখবেন যে কিছু কিছু কলেজ আছে, ইসলামিয়া কলেজ, সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ, কুষ্টিয়া ইসলামিয়া কলেজ, এরকম কলেজ, এগুলো সব ছিল মাদ্রাসা, হাই মাদ্রাসা ছিল। ঢাকার সরকারি কবি নজরুল কলেজ, এটিও ছিল হাই মাদ্রাসা। এটি পরবর্তীতে ইসলামিয়া কলেজ, তারপরে কবি নজরুল ইসলাম কলেজ, এরপরে ইসলাম নিয়ে সমস্যা, তারা ইসলামাবাদ দিয়ে এখন কবি নজরুল কলেজ। এটা তো এখন সরকারি, মানুষ জানে না যে এটা একটি মাদ্রাসা ছিল। রাজশাহীতে একটি মাদ্রাসা ছিল সরকারি আলিয়া মাদ্রাসা নামে। আমি নিজেই কনফিউজ ছিলাম যে আলিয়া মাদ্রাসা জানি সরকারি 3টা, কিন্তু ওখানে সরকারি একটা আলিয়া মাদ্রাসা। এটির ইতিহাস হচ্ছে হাজী মোহাম্মদ মহসিনের অনুদানে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর নাম ছিল মাদ্রাসা। এখানকার অর্গানোগ্রাম ছিল আরবি অথবা ইসলামিক স্টাডিজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবেন এটার প্রিন্সিপাল, অর্গানোগ্রামের ছিল প্রিন্সিপাল। দীর্ঘদিন পর্যন্ত আমাদের সিনিয়র সহকর্মীরা এখানে চাকরিও করেছেন। পরবর্তীতে এটা টোটালি সরকারি হাই স্কুলে পরিণত হয়েছে এবং বিগত ফ্যাসিস্ট আমলে রাজশাহীর মেয়র এই কামরুজ্জামান
এই মাদ্রাসাটি তাদের নাম যেহেতু মাদ্রাসা আছে, আসলে স্কুল, এইটা তাদের জন্য গাত্রদাহ। তারা এটির নাম পরিবর্তন করেছে, নাম হয়েছে হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়। অথচ সারা রাজশাহী অঞ্চলের মানুষ জানে এটা রাজশাহী সরকারি আলিয়া মাদ্রাসা। এবং এই মাদ্রাসার একটি মাঠ আছে। রাজশাহীতে যত বড় বড় রাজনৈতিক প্রোগ্রাম হয় এই মাঠে হয়, সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ। এই জন্য আমি ইতিহাস বলে বলতেছি যে আপনাদের সব আলিয়া মাদ্রাসা ভবিষ্যতে কলেজ স্কুল করার পরিকল্পনা ছিল তাদের, যে ছাত্র বন্ধ হলে আমরা এটাকে রূপান্তর করে দিব। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা তো ভিন্ন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে গলা টিপে হত্যা করার জন্য ব্যবস্থা নিয়েছিল, কিন্তু তারা জানে না যে আল্লাহর মার দুনিয়ার বার। এদেশে জুলুমতন্ত্র এমন পর্যায়ে পৌঁছেছিল যে দেশের বড় বড় রাজনৈতিক দল মাঠে নামতে পারেনি, রাস্তায় দাঁড়াতে পারেনি। তাদেরকে দৌড়ের উপর রেখেছে, কোর্টে বারান্দায় রেখেছে, আয়না ঘরে পাঠিয়েছে, জেলে পাঠিয়েছে, ফাঁসি দিয়ে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে। কিন্তু তাদের তো শেষ রক্ষা হয়নি। আপনারা খানায় কাবার ইতিহাস জানেন। কাবাঘরকে ধ্বংস করার জন্য আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে আক্রমণের উদ্দেশ্যে আসলো। যে সময় এই বাহিনীকে মোকাবেলা করার মতো কোনো শক্তি, সামর্থ্য, অস্ত্রবল, জনবল মক্কার লোকদের ছিল না। ওই সময় কাবাঘরের মোতাওয়াল্লি খাজা আব্দুল মুত্তালিব, রাসূলের দাদা, তার সহায় সম্পদ এবং সবকিছু নিয়ে মক্কা পরিত্যাগ করে পাহাড়ে আশ্রয় নিল। এই অবস্থায় আব্দুল মুত্তালিবের কিছু উট ওই আব্রাহার বাহিনী লুট করে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব সরাসরি আব্রাহার সামনে গিয়ে দাঁড়ালেন, বললেন যে তোমার বাহিনী আমার উট নিয়ে এসেছে, এগুলো ফেরত দাও। আব্রাহা বলল যে তুমি নাকি কাবাঘরের মোতাওয়াল্লি? বলে হ্যাঁ। বলে তুমি তো জানো যে আমি ধ্বংস করতে আসছি? বলে হ্যাঁ জানি। বলে তুমি সেটি প্রতিরোধ করা বা এটি যাতে আমি ক্ষতি না করি তার কোনো আবেদন নিবেদন না করে তোমার কয়েকটা উটের দাবি করতেছো, আমি তো আশ্চর্য হচ্ছি। আব্দুল মুত্তালিব কি উত্তর দিয়েছিলেন? যে উটের মালিক আমি, তাই আমি উটের দাবি করছি। কাবাঘরের মালিক তো আমি না, কাবাঘরের যিনি মালিক তিনিই সেটি সামলাবেন। যে সময়ে কাবাঘরকে রক্ষা করার জন্য মানুষের শক্তি ছিল না, সামর্থ্য ছিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরসালা আলাইহিম তায়রান আবাবিল, একটি ক্ষুদ্র পাখির ঝাঁক প্রেরণ করলেন। যে ক্ষুদ্র পাখির আঘাতে এই বিশাল হস্তি বাহিনী চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, নাস্তানাবুদ হয়ে গেল। ফাজালাহুম কাসফিম মাকুল। আমি মনে করি আমাদের দেশের জুলুমতন্ত্র এমন চরম পর্যায়ে পৌঁছেছিল যখন এদেশের কোনো রাজনৈতিক দল, কোনো মানুষ সেটিকে প্রতিরোধ করতে ক্ষমতা হারিয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরই সন্তানদেরকে আবাবিল করে পাঠালেন, যারা জালিমের বুকে নলের সামনে, বন্দুকের নলের সামনে বুক চেতিয়ে দিয়ে দাঁড়ালো এবং সেই বুকের ভিতরে গুলিবিদ্ধ হয়ে তারা অটলভাবে দাঁড়িয়ে রইল, তারা পিছপা হটল না। আপনারা ওই যে পুলিশের ভাইরাল বক্তব্য শুনেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে, স্যার গুলি একটা করিতে একটাই পড়ে, বাকিরা তো সরে না। ওরা তো সরতে আসে নাই, ওরা তো তোদেরকে তাড়াতে এসেছে। ওরা তো মানুষ ছিল না, ওরা ছিল আবাবিল, ওরা ছিল ফেরেশতা। যে ফেরেশতারা আমাদের এই জাতিকে মুক্ত করার জন্য জীবন দিয়েছে। এখন আমাদের যে দায়িত্ব সেটি আমরা আলোচনা করছি।